শুভ সকাল বন্ধুরা। আজ হলো 10 নভেম্বর সোমবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ থেকে বরাক উপত্যকার ন্যায্য মূল্যের দোকানে ভর্তুকিযুক্ত চাল, ডাল, লবণ। হাইলাকান্দিতে রেহাই মূল্যের সামগ্রী বন্টনের উদ্বোধন। বহুবিবাহ প্রতিরোধ বিলে বাদ জনজাতি ষষ্ঠ অনুসূচিত অঞ্চল। ক্যাবিনেটের সিলমোহর। একাধিক বিয়েতে 7 বছর জেল, বললেন মুখ্যমন্ত্রী। আবেগ নয়, এখন শিক্ষা ক্রীড়া আন্দোলনের সময়, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। 5,550 টেট শিক্ষককে নিয়োগপত্র। 26-এর রণনীতি। আজ থেকে শুরু কংগ্রেসের ম্যারাথন বৈঠক। প্রচার শেষ, কাল বিহারে শেষ পর্বের ভোট। এবং সর্বশেষ খবরটি হলো, কালীনগরে 5টি গ্রামীণ রাস্তা ও বাজার শেডের শিলান্যাস করলেন বিধায়ক বিজয় মালাকার। এবারে শুনুন বিস্তারিত খবর। বহুবিবাহ প্রতিরোধে এবার ক্যাবিনেটের সিলমোহর। রাজ্যে বহুবিবাহ বন্ধ করতে বিধানসভায় বহুবিবাহ প্রতিরোধ বিল উত্থাপন হবে, একথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ক্যাবিনেট বৈঠকে বহুবিবাহ প্রতিরোধ বিল 2025কে অনুমোদন জানানো হয়েছে। ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, 25 নভেম্বর বিধানসভায় এই বিল উত্থাপনের জন্য ক্যাবিনেট অনুমোদন জানিয়েছে। বিলটি আইনে পরিণত হওয়ার পর কোনো ব্যক্তি দ্বিতীয় বা তৃতীয় বিয়েতে আবদ্ধ হলে তার 7 বছরের কারাদণ্ড হবে। একই সঙ্গে বহু বিবাহের ফলে ভুক্তভোগী মহিলাদের আর্থিক ক্ষতিপূরণের জন্য একটি তহবিল তৈরি করা হবে। বহু বিবাহের অপরাধে স্বামীকে 7 বছরের জেলে পাঠানো হবে ও ভুক্তভোগী মহিলাকে সরকার দেবে আর্থিক সাহায্য। মুখ্যমন্ত্রী বলেন, বহু বিবাহ প্রতিরোধ আইনের আওতার বাইরে থাকবে রাজ্যের জনজাতি লোক ও ষষ্ঠ অনুসূচিত অঞ্চল, যেমন বিটিআর, ডিমা হাসাও ও কার্বি আংলং স্বশাসিত অঞ্চল। ইতিমধ্যে যারা বহু বিবাহে আবদ্ধ হয়েছেন তারাও কি এই আইনের আওতায় আসবেন? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, যারা ইতিমধ্যে বহু বিবাহে তাদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না, কিন্তু আইন বলবৎ হওয়ার পর থেকে বহু বিবাহ শাস্তিযোগ্য অপরাধ হবে। চড়াইদেও জেলার চুকাফা বিশ্ববিদ্যালয় স্থাপনেও ক্যাবিনেট অনুমোদন জানিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও কলেজের অধ্যাপক, সহকারী অধ্যাপকের পদোন্নতির ক্ষেত্রে নোটিফিকেশন একই সময়ে জারি করা হলেও অধ্যাপক, সহকারী অধ্যাপকের পদোন্নতির সময়কালকেই ধরা হবে বলেও ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছে। ক্যাবিনেট আসাম স্টার্ট আপ ও ইনোভেশন পলিসি অনুমোদন জানিয়েছে। এর ফলে নতুন উদ্যোগী যুবক যুবতীরা উৎসাহিত হবে বলে মত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। এর ফলে বিভিন্ন ক্ষেত্রে 10 কোটি টাকা পর্যন্ত সরকারি অনুদান মিলবে। পরবর্তী খবর, আবেগ নয়, এখন শিক্ষা ক্রীড়া আন্দোলনের সময়, বললেন হিমন্ত বিশ্ব। 5,550 টেট শিক্ষককে নিয়োগপত্র। ফের শিক্ষক নিয়োগ করল হিমন্ত নেতৃত্বাধীন বিজেপি সরকার। মেধা ও দক্ষতার ভিত্তিতে টেট উত্তীর্ণ 5,550 জন প্রার্থীকে রবিবার নিয়োগপত্র বিতরণ করা হয়েছে। খানাপাড়া ভেটেরিনারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে এলপি ও ইউপি পর্যায়ের এই নতুন শিক্ষকদের এদিন নিয়োগপত্র বিতরণ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন এলপি পর্যায়ে শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন 3800 জন প্রার্থী এবং একইভাবে ইউপি পর্যায়ে শিক্ষক পদে নিয়োগ পান 1750 জন। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শিক্ষক সমল প্যাকেজের অধীনে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে 8,799টি ট্যাবলেট বিতরণ ও আরোহণ প্রকল্পের অধীনে ছাত্রছাত্রীদের 4,280টি প্রদানের সূচনা করেন। নিয়োগপত্র বিতরণ করে প্রদত্ত ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান বিজেপি সরকার জানিয়েছিল 1 লক্ষ যুবক যুবতীকে সরকারি চাকরি প্রদান করা হবে। আমার আগে রাজ্যের 14 জন মুখ্যমন্ত্রী ছিলেন, সবাই নিজ নিজ ক্ষমতা অনুযায়ী রাজ্যে উপযুক্ত পরিষেবা দিতে তৎপর ছিলেন, কিন্তু আমরা যদি নিয়োগের বিষয়টি খতিয়ে দেখি তাহলে কোনো একটি সরকারি কার্যকালে 20 থেকে 25 হাজারের বেশি নিয়োগ প্রদান করতে পারেনি। তিনি আরও বলেন, নিয়োগ হওয়ার পর অনেকে বেতন পর্যন্ত পাননি, কারণ প্রতিটি নিয়োগে দুর্নীতি হয়েছে, আদালতে মামলা দায়ের হয়েছে এবং সরকারি চাকরির হিসাবে চাকরি জীবনে স্থিরতা পেতে বহু সময় লেগে গিয়েছিল। অন্তত 80-র দশক থেকে আমি যে ধরনের সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া দেখে এসেছি সেসব প্রচণ্ড জটিল প্রক্রিয়া ছিল।
তাছাড়া রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে সরকারি চাকরি দেওয়ার ফলে আদালতে মামলা হয়েছে এবং প্রশাসনিক অসুবিধার জন্য নিয়োগের ক্ষেত্রে স্থায়িত্ব পাননি প্রার্থীরা, মন্তব্য করেন মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার 1 লক্ষ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর বিরোধীরা একে অবাস্তব বলে মন্তব্য করেছিলেন, কিন্তু বর্তমান সরকার লক্ষ্যে অবিচল থেকে মন্ত্রিসভার একটি কমিটি গঠন করেছিল। সরকার দেখেছে শিক্ষা, স্বাস্থ্য ও পুলিশ বিভাগে প্রচুর সংখ্যক পদ খালি রয়েছে। এভাবে খালি থাকা পদ ও নতুন পদ সৃষ্টি করে বর্তমান সরকার এ পর্যন্ত 1,21,243 জন প্রার্থীকে নিয়োগপত্র তুলে দিয়েছে। এদিনের নতুন 5,500 চাকরি নিয়ে মোট নিয়োগপ্রাপ্ত পদের সংখ্যা 1,26,793। হিমন্ত দাবি করেন, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও মেধার ভিত্তিতে হওয়ার ফলে এ নিয়ে কারোর অসন্তুষ্টি নেই। নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা হয়নি। অপরদিকে 26-এর রণনীতি, আজ থেকে শুরু কংগ্রেসের ম্যারাথন বৈঠক। বিধানসভা নির্বাচনের আর 4 মাসও বাকি নেই, ইতিমধ্যে শুরু হয়েছে কংগ্রেসের তৎপরতা। নির্বাচনী রণনীতি প্রস্তুত করতে সোমবার থেকে অর্থাৎ আজ থেকে রাজীব ভবনে অনুষ্ঠিত হবে একের পর এক ম্যারাথন বৈঠক। আসছেন এপিসিসির তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিং। এআইসিসি নেতাদের উপস্থিতিতে দফায় দফায় হবে পর্যালোচনা। একই সঙ্গে এআইসিসির সবুজ সংকেত পাওয়ার পর 12 নভেম্বর প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ বিজেপি বিরোধী শক্তিকে একত্রিত করার জন্য বৈঠক আহ্বান করেছেন। তার আগেই গগৈ মিত্রতার প্রশ্নে অজাপ নেতা লুরিনজ্যোতি গগৈ, রাইজোর দলের অখিল গগৈ সিপিএম নেতাদের সঙ্গেও আলোচনা সেরেছেন। তার সঙ্গে তাল মিলিয়ে প্রতি মাসের 10 তারিখ কংগ্রেসের যোগদান অনুষ্ঠান চলছে। আজও একাধিক স্থানে কংগ্রেসের যোগদান অনুষ্ঠান কার্যসূচি রয়েছে। সব মিলিয়ে নির্বাচন নিয়ে তৎপরতা হয়ে উঠেছে কংগ্রেস। এক সূত্রে জানা গেছে, এআইসিসির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং আজ গুয়াহাটিতে উপস্থিত হবেন। আজ তিনি এপিসিসির কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচিত হওয়ার পর গৌরব গগৈ নির্বাচনকে সামনে রেখে 5টি গুরুত্বপূর্ণ কমিটি গঠন করে এপিসিসির শীর্ষ নেতাদের মধ্যে দায়িত্ব ভাগ করে দিয়েছিলেন। 5টি কমিটির শীর্ষে আছেন সাংসদ প্রদ্যুৎ বরদলৈ, বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, সাংসদ রকিবুল হোসেন, ভূপেন বোরা, রিপুন বোরা প্রমুখ নেতা। 11 নভেম্বর 5 কমিটির সঙ্গেও পৃথক পৃথক পর্যালোচনা বৈঠকে মিলিত হবেন জিতেন্দ্র সিং। 12 নভেম্বর এপিসিসির কর্ণধার কমিটি পিএসি কমিটির বৈঠকও অনুষ্ঠিত হবে। এই বৈঠকে মিত্রতা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা প্রকট। তারপর বিরোধী দলগুলির সঙ্গে নির্বাচনী আসন সমঝোতা নিয়ে হবে চূড়ান্ত আলোচনা। সব মিলিয়ে 10-12 নভেম্বর কংগ্রেসের বৈঠকের দিকে তাকিয়ে রাজ্যের পরিবর্তনকামী জনতা। পরবর্তী খবর, বিহারের দ্বিতীয় তথা অন্তিম পর্যায়ের নির্বাচনের প্রচার অভিযানও শেষ। আগামীকাল মঙ্গলবার দ্বিতীয় পর্বের ভোট। এই পর্বে 20 জেলার 122 আসনে ভোট গ্রহণ হবে। সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু, চলবে বিকাল 5টা পর্যন্ত। এই পর্বে যে যে এলাকায় ভোট হতে চলেছে সেগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সীমাঞ্চল। এছাড়াও মগধ, মিথিলাঞ্চল, চম্পারণ, বাগলপুরেও নির্বাচন হবে। এসআইআরের পর এই প্রথম ভোট বিহারে। নির্বাচন কমিশন দাবি করেছে দ্বিতীয় দফার ভোটের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুরো নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। সব মিলিয়ে 45,399 বুথে এই পর্বে ভোট। মোট ভোটার 3.70 কোটি। এর মধ্যে পুরুষ ভোটার 1.95 কোটি, মহিলা ভোটার 1.74 কোটি। এই পর্বে মোট প্রার্থীর সংখ্যা 1,302। এর মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা 136। 2020 সালে এই 122 আসনের মধ্যে বিজেপি জিতেছিল 42 আসনে। লালু প্রসাদ যাদবের আরজেডি পেয়েছিল 33 আসন, নীতিশের জেডিইউ জয় পেয়েছিল 20 আসনে, কংগ্রেস জয় পায় 11 আসনে, বামেদের দখলে যায় 5 আসন। আসলে যে 20 জেলায় ভোট হচ্ছে এর মধ্যে বেশ কিছু জেলা মহাজোটের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। দ্বিতীয় পর্বে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে আরজেডি। লালুর দল লড়বে 70 আসনে, কংগ্রেস প্রার্থী দিয়েছে 37 জন, বিআইপি 10 জনে। এনডিএর সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিজেপি। গেরুয়া শিবির 53 আসনে লড়ছে এই পর্বে। 44 আসনে লড়ছে নীতিশের দল। চিরাগ পাসওয়ানের দল লড়ছে 15 আসনে। হাম প্রার্থী দিয়েছে 6 আসনে। এছাড়া প্রায় সব আসনে প্রার্থী রয়েছে জন সুরজের।
অপরদিকে কালীনগরে 5টি গ্রামীণ রাস্তা ও বাজার শেডের শিলান্যাস করলেন বিধায়ক বিজয় মালাকার। কালীনগর গ্রাম পঞ্চায়েতে রবিবার 5টি গ্রামীণ রাস্তা ও একটি বাজার শেডের শিলান্যাস করেন স্থানীয় বিধায়ক বিজয় মালাকার। এদিন প্রথমে ঈশানচূড়া দুর্গা মণ্ডপ থেকে কালীনগর বাগান পর্যন্ত রাস্তার শিলান্যাস করেন বিধায়ক বিজয় মালাকার। ওই রাস্তা নির্মাণে 39,78,000 টাকা বরাদ্দ হয়েছে। এরপর তিনি অন্য 4টি রাস্তার শিলান্যাস করেন তিনি। রাস্তাগুলি হলো মানিকনগর পিএমজিএসওয়াই রাস্তা থেকে শীতলা মন্দির হয়ে মানিকনগর বাগান পর্যন্ত। ওই রাস্তার জন্য বরাদ্দ হয়েছে 33,61,000 টাকা। মানিকনগর পিএমজিএসওয়াই রাস্তা থেকে সতনামির বাড়ি হয়ে মানিকনগর চা বাগান পর্যন্ত রাস্তার জন্য 29,69,000 টাকা বরাদ্দ হয়েছে। পরে ময়নাতাঁতি ও শ্রীকান্ত রবিদাসের বাড়ির সম্মুখ থেকে পূর্ত সড়ক হয়ে কালীনগর বাগান পর্যন্ত রাস্তার শিলান্যাস করেন বিধায়ক। ওই রাস্তার জন্য 43,94,000 টাকা বরাদ্দ হয়। শেষে কালীনগর বাগানের স্টাফ কোয়ার্টার হয়ে মানিক হরিজম্বায়া শিব মন্দির পর্যন্ত রাস্তার শিলান্যাস করেন তিনি। ওই রাস্তার জন্য 57,91,000 টাকা বরাদ্দ হয়েছে। এছাড়া কালীনগর বাজার শেডেরও শিলান্যাস করেন বিধায়ক বিজয় মালাকার। ওই বাজার শেডের জন্য 15 ফাইন্যান্সের অধীনে 2023-24 অর্থবর্ষে 11,20,000 টাকা মঞ্জুর হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।